একটা বেশ থমথমে রাত, তাই না? কৃষ্ণপক্ষ চলছে, চারিদিক এত চুপচাপ, মনে হয় যেন সময়ও থেমে আছে। ঠিক তাই। শুধু একটা ঘরের জানালা দিয়ে যা একটু আলো দেখা যাচ্ছে বাইরে থেকে। হ্যাঁ, আর সেই ঘরেই বসে আছেন একজন, জানালার বাইরে তাকিয়ে, কিন্তু মনটা যেন পড়ে আছে অন্য কোথাও, অনেক দূরে। বাইরের ওই জমাট অন্ধকারের সাথে ভেতরের এই আলোর বৈপরীত্যটা বেশ চোখে পড়ার মতো। হয়তো তার মনের অবস্থারই একটা ছবি। একদম। আমরা আসলে কথা বলছি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রাজমোহনের স্ত্রী উপন্যাস নিয়ে। হ্যাঁ, আর নির্দিষ্ট করে বললে এর ষোড়শ পরিচ্ছেদটা সজনীকান্ত দাশের অনুবাদে আমরা যেমনটা পাই। আজকের আলোচনাটা আমরা এই পরিচ্ছেদের ওপরেই রাখব। দেখব এখানকার ঘটনাগুলো, বিশেষ করে চরিত্রগুলোর মনের ভেতরের টানাপোড়েন আর কাহিনীর মোড় ঘোরানো দিকগুলো। ঠিক। ফোকাসটা থাকবে মূলত মাধবের ওপর, তার চিন্তা, তার উদ্বেগ, আর তারপরে তার জীবনে যে একটা সাংঘাতিক বিপদ নেমে এলো সেই বিষয়টা। মনে রাখতে হবে এর আগের ঘটনা, মাতঙ্গিনীর সেই বাড়ি ছেড়ে যাওয়া, মাধবকে সাবধান করা, এসবের পর কিন্তু দিন তিনেক কেটে গেছে। হ্যাঁ, এই ৩ দিনের ব্যবধানটা কাহিনীর মধ্যে একটা চাপা উত্তেজনা তৈরি করে রেখেছে। তো আমরা মাধবকে দেখছি তার ঘরে একা, কৌচের উপর প্রায় আধশোয়া। হাতে একটা ইংরেজি বই, খোলা, কিন্তু দেখে মনে হচ্ছে না সেটার দিকে তার কোনো মন আছে। পাতা উল্টানো হচ্ছে না। দৃষ্টিটা বাইরের দিকে, রাতের অন্ধকার আকাশ দেখছে, মনটা চিন্তায় একেবারে ভারাক্রান্ত। বঙ্কিমচন্দ্র খুব সুন্দরভাবে দেখিয়েছেন এই ব্যাপারটা। বাইরে সে স্থির, কিন্তু ভেতরে চলছে তুমুল ঝড়। আর কিসের চিন্তা? একদিকে ওই বিষয় সম্পত্তির মামলাটা ঝুলছে, হ্যাঁ, ফলাফল কি হবে তা নিয়ে সাংঘাতিক দুশ্চিন্তা। প্রতিপক্ষ যে সহজ পাত্র নয়, তারা যে কোনো অনৈতিক পথে হাঁটতে পারে, এটা সে জানে। কিন্তু মাধবের নিজের তো সেই রাস্তায় চলার মতো মানে মানসিকতা বা প্রবৃত্তি কোনোটাই নেই। এই নিয়েই তো তার ভেতরের দ্বন্দ্বটা। হেরে গেলে কি হবে? সম্মান, সম্পত্তি সব যদি চলে যায়, এই ভয়টা তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। ঠিক। আর এটা শুধু তার একার সমস্যা নয়। আমার মনে হয় বঙ্কিম এখানে তৎকালীন শিক্ষিত বাঙালি ভদ্রলোকদের একটা বাস্তব অসহায়তার দিকেও আলো ফেলেছেন। হুম, আইনের প্যাচ, প্রতিপক্ষের কূটনীতি, এর সামনে অনেক সময়ই নীতিবান লোকেরা হয়তো একটু দুর্বল হয়ে পড়ত। ঠিক তাই। মাধবের ভয়টা শুধু ব্যক্তিগত ক্ষতির নয়, এর মধ্যে একটা বৃহত্তর সামাজিক ছবিও আছে। অবশ্যই। আর এই বিষয় সম্পত্তির চিন্তার পাশাপাশি তার মন জুড়ে রয়েছে মাতঙ্গিনী। হ্যাঁ, মাতঙ্গিনী। মাধব তো খবর পেয়েছে যে সে প্রথমে মথুর ঘোষের বাড়ি গিয়েছিল, কিন্তু তারপর সেখান থেকেও চলে গেছে। কোথায় গেছে, কেন গেছে, কিছুই স্পষ্ট নয়। এখন সে নিরুদ্দেশ। কেন যে তাকে একজন প্রায় অপরিচিত লোকের বাড়ি আশ্রয় নিতে হলো, এটাও মাধবের কাছে একটা একটা ধাঁধার মতো। কিছু গুজব হয়তো শুনেছে, কিন্তু সে মাতঙ্গিনীকে যতটা চেনে। সে জানে মাতঙ্গিনীর আত্মসম্মানবোধ খুব প্রবল। এমনি এমনি বা কোনো বাজে কারণে সে বাড়ি ছাড়বে না। ঠিক। এমনকি বিপদে পড়েও যে সে নিজের বোন বা মাধবের কাছে সাহায্য চায়নি, এটা মাধব মনে মনে, ঠিক প্রশংসা না বললেও, তার চরিত্রের দৃঢ়তাটা বুঝতে পারে। কিন্তু এই বোঝার সঙ্গেই মিশে আছে একটা গভীর উদ্বেগ। কেন গেল? কি এমন হলো যে তাকে চলে যেতে হলো? এই যে মাতঙ্গিনীর জন্য তার এত চিন্তা, এর মধ্যে কি শুধু উদ্বেগই আছে, নাকি একটা একটা সূক্ষ্ম অপরাধবোধও কাজ করছে? হতে পারে, কারণ মাতঙ্গিনী তো তাকে শেষবার ওই ডাকাতদের প্ল্যানটা জানিয়ে একরকম বাঁচিয়ে দিয়েছিল। হ্যাঁ, সেই ঘটনার পর থেকেই তো মাধব ওর নিরাপত্তা নিয়ে খুব চিন্তিত হয়ে পড়েছিল। আর এখন এই হঠাৎ উধাও হয়ে যাওয়াটা তার সেই দুশ্চিন্তাকে যেন হাজার গুণ বাড়িয়ে দিয়েছে। মাথায় আসছে নানান সব ভয়ঙ্কর চিন্তা, অমূলক আশঙ্কা, কি হতে পারে, কি না হতে পারে। আর এখানেই মাধবের চরিত্রের আরেকটা দিক আমরা দেখতে পাই। মাতঙ্গিনীর জন্য তার মনের গভীরে যে একটা অনুভূতি আছে, যেটা সে লুকিয়ে রাখে। সেটা যেন এই উদ্বেগের মুহূর্তে বেরিয়ে আসতে চাইছে। হ্যাঁ, সে চেষ্টা করছে সেটাকে দমন করার, কিন্তু পারছে না। ভেতরে ভেতরে কষ্ট পাচ্ছে। তাদের শেষ দেখা হওয়ার মুহূর্তটা, বিদায়বেলার কথাগুলো মনে পড়তেই তার চোখ ভিজে উঠছে। সে আর নিজেকে ধরে রাখতে পারে না। কিছুক্ষণের জন্য নীরবে কাঁদে। এই কান্নাটা শুধু দুঃখের নয়, অসহায়তারও। সে কিছুই করতে পারছে না, না পারছে সাহায্য করতে, না খোঁজ নিতে। না নিজের অনুভূতি প্রকাশ করতে। একটা ভয়ানক মানসিক যন্ত্রণা।
যখন এই কষ্টটা সহ্য করতে পারে না তখন একটু স্বস্তির জন্যে একটু মুক্তির জন্যে ঘর থেকে বেরিয়ে বারান্দায় এসে দাঁড়ায়। ভাবে হয়তো বাইরের ঠান্ডা বাতাস তার ভেতরের জ্বালাটা একটু কমাবে। কিন্তু চিন্তা কি সহজে পিছু ছাড়ে? সে রেলিং ধরে বাইরের দিকে তাকিয়ে থাকে। আকাশ ভরা তারা, দূরে দেবদারু গাছের সারি আবছা দেখা যাচ্ছে, কিন্তু মনটা সেই একই জায়গায় ঘুরপাক খাচ্ছে। আর এই অন্যমনস্কতাই হয়তো তাকে বাইরের বিপদটা টের পেতে দেয়নি। বাইরের এই শান্ত দৃশ্য দেখতে দেখতেই হঠাৎ মাধবের চোখে পড়ল এমন একটা জিনিস যা ঠিক স্বাভাবিক নয়। সে নির্নিমেষে তাকিয়েছিল তো, হঠাৎ খেয়াল করল আকাশের ব্যাকগ্রাউন্ডে একটা দেবদারু গাছের উঁচুতে কি যেন একটা কালো ছায়া স্থির ছিল, মিলিয়ে গেল। ইন্টারেস্টিং। গভীর চিন্তায় থাকলে মানুষ আশপাশে ছোটখাটো জিনিস খেয়াল করে না, আবার কখনো বা উল্টোটা হয়, খুব তুচ্ছ একটা ঘটনায় মনোযোগ টেনে নেয়। মাধবের ক্ষেত্রে দ্বিতীয়টাই হল। প্রথমে হয়তো ভেবেছিল চোখের ভুল। বা মনের ভুল। সে তো তখন নিজের ভাবনার জগতেই ডুবেছিল। কিন্তু একটু পরেই দেখল, স্পষ্ট দেখল, ওই ছায়াটা আবার ফিরে এসেছে আগের জায়গাতে। এবার তার মনে একটা খটকা লাগল। সে আরও মন দিয়ে তাকিয়ে রইল। আবার মিলিয়ে গেল। এবার সে প্রায় নিশ্চিত হল ওটা কোনো স্থির জিনিস নয়, নড়াচড়া করছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগল মনে, কি ওটা এত রাতে, অত উঁচুতে? প্রথমে ভাবল কোনো নিশাচর পাখি হবে হয়তো, প্যাঁচা বা বাদুর জাতীয় কিছু। হ্যাঁ, অন্ধকারে গাছের ডালের সঙ্গে হয়তো মিশেছিল। কিন্তু যত দেখছে তত সন্দেহ বাড়ছে। আকৃতিটা ঠিক প্যাঁচা বা বাদুরের মতো লাগছে না। বরং তার মনে হচ্ছে যেন মানুষের মাথার মতো। হ্যাঁ, এমনকি গাছের গুড়ির আড়ালে আবছাভাবে যেন গলার অংশও দেখা যাচ্ছে। কিন্তু অত উঁচুতে দেবদারু গাছের ওই রকম জায়গায় মানুষের থাকা তো প্রায় অসম্ভব। বঙ্কিমচন্দ্র এখানে দারুণভাবে সাসপেন্স তৈরি করছেন। পরিচিত পরিবেশ, রাতের নিস্তব্ধতা, তার মধ্যে একটা অদ্ভুত অস্বাভাবিক জিনিসের প্রবেশ। এই রহস্যময় ছায়ার বারবার আসা যাওয়াটা মাধবের কৌতূহল আর আশঙ্কাকে এমন পর্যায়ে নিয়ে গেল যে সে আর স্থির থাকতে পারল না। তার ভেতরের চিন্তাশীল সত্তার পাশাপাশি একটা কর্মী সত্তাও তো আছে, সেটা জেগে উঠল। সে ঠিক করল নিজেই যাবে, কাছে গিয়ে দেখবে ব্যাপারটা কি। এটাই মাধবের চরিত্র। সে শুধু ভাবে না, দরকার হলে কাজও করে। যদিও এক্ষেত্রে এই পদক্ষেপটা কতটা ঠিক ছিল সে প্রশ্ন থেকেই যায়। মনে হওয়া মাত্রই সে আর দেরি করল না, সোজা বৈঠকখানায় গেল। সেখান থেকে তার রূপোর বাটোয়ালা ছোট তলোয়ারটা নিল, নিজেকে একটু সশস্ত্র করে নিল আর কি। তারপর নিঃশব্দে সিঁড়ি দিয়ে নেমে এলো নিচে। সদর দেউরি পেরিয়ে সে আবার তাকালো ওই গাছগুলোর দিকে। দেবদারু গাছের সারি তো খুব দূরে নয়। কিন্তু আশ্চর্যের ব্যাপার, এবার সে কিছুই দেখতে পেল না। ওই নির্দিষ্ট গাছটার দিকে তাকিয়ে কিছু না, ছায়াটা নেই। সে একটু থমকালো, এদিক ওদিক দেখল, তারপর সাহস করে এগিয়ে গেল গাছগুলোর দিকে, প্রায় গোড়ার কাছাকাছি। আর ঠিক তখনই, যখন সে গাছের প্রায় কাছে পৌঁছে গেছে, আচমকা একটা কর্কশ ডাক, প্যাঁচার ডাকের মতো, কিন্তু ঠিক প্যাঁচার ডাক নয়, তীক্ষ্ণ সংকেতের মতো। সে চমকে উঠল, কিন্তু কিছু বোঝার আগেই এক ঝটকায় তার হাত থেকে তলোয়ারটা ছিটকে পড়ে গেল। আক্রমণটা এত হঠাৎ আর এত দ্রুত হল। হ্যাঁ, মাধব কোনো সুযোগই পেল না কিছু বোঝার বা নিজেকে বাঁচানোর। পরের মুহূর্তেই একটা ভীষণ শক্ত হাত তার মুখ চেপে ধরল, যাতে সে চিৎকার করতে না পারে। আর একই সঙ্গে সে দেখল ওই দেবদারু গাছটা থেকেই আরেকজন মাটিতে লাফিয়ে পড়ল, বিশাল চেহারা। দীর্ঘ দেহে, ভীষণ দর্শন চেহারা, হাতে অস্ত্র, সাক্ষাৎ যমদূত যেন। ভাবুন একবার অবস্থাটা, সম্পূর্ণ অপ্রস্তুত মাধব, আর তার সামনে দুজন শক্তিশালী শস্ত্র লোক। তাদের মধ্যে একজন, যে তলোয়ারটা কেড়ে নিয়েছিল, তাকে অন্যজন বেশ চাপা গলায় হুকুম দিল। কি বলল? বলল, বেঁধে ফেল, বেঁধে ফেল। মেঘ না চাইতেই দেখছি জল, আগে ওর মুখ বন্ধ কর। মেঘ না চাইতেই জল, এই কথাটা এর মানে কি? খুব গুরুত্বপূর্ণ কথা। মনে হচ্ছে মাধব তাদের আসল লক্ষ্য ছিল না। তাই তো, তারা হয়তো অন্য কারোর জন্য অপেক্ষা করছিল, বা অন্য কোনো মতলব ছিল। কিন্তু মাধবকে অপ্রত্যাশিতভাবে হাতের কাছে পেয়ে যাওয়াটা তাদের কাছে একটা বোনাস বা সুযোগ বলে মনে হচ্ছে। এটা তাদের আসল উদ্দেশ্য নিয়ে একটা বড় রহস্য তৈরি করল। একদম।
যেন প্ল্যান এ নাও হলেও প্ল্যান বি হিসাবে মাধবকে পেয়ে তারা বেশ খুশি হয়েছে বলা যায়। এরপর আর এক মুহূর্ত দেরি নয়। দ্বিতীয়জন কোমর থেকে মোটা একটা গামছা আর শক্ত দড়ি বের করল। গামছাটা মাধবের মুখে খুব শক্ত করে গুজে দিল, যাতে কোনো শব্দ না করতে পারে। আর তারপর চোখের পলকে দড়ি দিয়ে তার হাত পা বেঁধে ফেলল। প্রথমজন তাকে ধরে রাখল। মাধব তো বুদ্ধিমান, সে বুঝতে পারল এই অবস্থায় কোনো রকম জোর দেখানো বা ধস্তাধস্তি করাটা শুধু বোকামি নয়, বিপজ্জনকও। চিৎকার করারও উপায় নেই, তাই সে প্রায় কোনো প্রতিরোধ ছাড়াই আত্মসমর্পণ করল। তার সব চিন্তা, সব উদ্বেগ, সব অনুভূতি যেন এক নিমেষে থমকে গেল। এক চরম বাস্তব বিপদের সামনে দাঁড়িয়ে ভেতরের ঝড়টা বাইরের ঝড়ের কাছে হেরে গেল। এরপর আবার শোনা গেল সেই চাপা গলার নির্দেশ, একে পাজাকোলা করে ধরে নিয়ে চল। যে লোকটা তাকে বেঁধেছিল সে ছিল সাংঘাতিক বলশালী। সে প্রায় খেলার ছলে মাধবকে পাজাকোলা করে তুলে নিল। যেন একটা হালকা পালকের বোঝা। এই অসহায় যুবককে কাঁধে ফেলে সে হন হন করে হাঁটতে শুরু করল। আর অন্যজন? অন্যজন অস্ত্র হাতে তার পাশে পাশে চলল, চারদিকে সতর্ক নজর রাখতে রাখতে। আর সবচেয়ে ভয়ের ব্যাপার হল, পুরো ঘটনাটা, আক্রমণ, বাধা, তুলে নিয়ে যাওয়া, সব ঘটল প্রায় শব্দহীনভাবে, অবিশ্বাস্য দ্রুততার সাথে। কয়েক মিনিটের মধ্যেই মাধব যেন রাতের অন্ধকারে মিলিয়ে গেল। বাড়ির কেউ কিচ্ছুটি টের পেল না। গায়ে কাঁটা দেয় শুনলে। এই ষোড়শ পরিচ্ছেদটা কিন্তু উপন্যাসের গল্পকে পুরো অন্যদিকে ঘুরিয়ে দিল। আমরা এতক্ষণ দেখছিলাম মাধবের ভেতরের জগৎ, তার মানসিক দ্বন্দ্ব, মামলা নিয়ে চিন্তা, মাতঙ্গিনীকে নিয়ে উদ্বেগ, তার কষ্ট, তার কান্না। হ্যাঁ, আর তারপর দেখলাম সেই আত্মমগ্ন অবস্থাতেই সে কিভাবে একটা ভয়াবহ বাইরের চক্রান্তের শিকার হয়ে গেল। তার ভেতরের জগৎ আর বাইরের জগৎ এখানে মুখোমুখি এসে দাঁড়ালো। ঠিক এই পরিচ্ছেদে মাধবের চরিত্রটা কিন্তু অনেকগুলো দিক নিয়ে আমাদের সামনে এলো। সে চিন্তাশীল, অনুভূতিপ্রবণ, নীতিবোধ সম্পন্ন। কিন্তু একই সাথে আকস্মিক শারীরিক বিপদের মুখে সে বেশ অসহায়, হয়তো কিছুটা অপ্রস্তুত। তার এই মানসিক অবস্থা, এই অন্যমনস্কতা কি তাকে সহজ শিকারে পরিণত করল? এটাও একটা প্রশ্ন। আবার অন্যদিকে ওই আক্রমণকারীরা কারা? তাদের ওই নৃশংসতা, ওই দুঃখতা, আর বিশেষ করে ওই মেঘ না চাইতেই জল কথাটা। হ্যাঁ, সবকিছু মিলে একটা গভীর রহস্য তৈরি হয়েছে। এই ঘটনাটা শুধু গল্পের মোড় ঘোরায়নি, মাধবের নেরিয়ের কাছেও হয়তো অনেকগুলো প্রশ্ন তুলে ধরেছে। তার এতদিনের শিক্ষা, মূল্যবোধ, সামাজিক অবস্থান, এই আক্রমণের মুখে দাঁড়িয়ে সেগুলো তাকে কতটা রক্ষা করতে পারল। বঙ্কিমচন্দ্র চরিত্রটাকে একটা কঠিন বাস্তবতার সামনে ফেলে দিয়েছেন। একদম। এখানেই আজকের আলোচনা আমরা শেষ করতে পারি, কিন্তু অনেকগুলো প্রশ্ন রেখে যেতে হচ্ছে। মাধবকে কেন অপহরণ করা হলো? এই লোকগুলো কারা? তাদের আসল উদ্দেশ্যটা কী ছিল, যার বদলে তারা মাধবকে পেয়ে মেঘনা চাইতেই জল ভাবল? আর সবচেয়ে বড় প্রশ্নটা হয়তো মাধবকে নিয়েই। তার নিজের ভেতরের জগৎ, তার দ্বিধা, তার অন্যমনস্কতা, এই ঘটনায় তার নিজের ভূমিকা ঠিক কতটা ছিল? এই প্রশ্নগুলোই হয়তো আমাদের টেনে নিয়ে যাবে উপন্যাসের পরের অধ্যায়গুলোর দিকে। মাধবের কি হবে? সে কি বাঁচবে? মাতঙ্গিনীর রহস্যেরই বা কি সমাধান হবে? উফ, বঙ্কিমচন্দ্রের এই টানটান উত্তেজনা আর গভীর মনস্তাত্ত্বিক বিশ্লেষণ, এটাই রাজমোহনের স্ত্রীকে আজও এত জীবন্ত করে রেখেছে। এই প্রশ্নগুলো নিয়েই না হয় আজকের মতো থামা যাক। ভাবনার অনেক খোরাক রইল।